আচ্ছা, লাস্ট দিন তো তোদের মনে ল্যামডা পড়াচ্ছিলাম, ওটা কত পর্যন্ত বলেছিলাম? মেকানিজম অফ লাইসোজেনি পর্যন্ত হয়েছে। মেকানিজম অফ লাইসোজেনিটা তো ইটসেলফ বড় আছে অনেকটা, ওইটা কি পুরোটা বলেছিলাম? একটু লাস্টের C1 জিন এক্সপ্রেস পর্যন্ত হয়েছিল। C1 জিন এক্সপ্রেস মানে তার আগেরটা ছিল 3 প্রাইম এন্ড অফ দিস ট্রান্সক্রিপ্ট অ্যাক্ট হ্যাঁ অ্যাজ হ্যাঁ হ্যাঁ এমআরএনএ অফ C1 জিন, এরকম কিছু ছিল। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত কারোর কোনো প্রবলেমস আছে তো বল। হ্যাঁ, এই C1 জিন এক্সপ্রেশন হচ্ছে সেটা বুঝতে কারোর কোনো প্রবলেম আছে? যে পিআরই থেকে কি করে কাজটা হচ্ছে বা অ্যান্টিসেন্স জিনিসটা কি, যে ড্রয়িংটা দিয়েছিলাম সেখান থেকে বুঝতে কারোর কোনো সমস্যা থাকলে বল। না থাকলে আমি আজকে পিআরএম এ মুভ করব। পিআরএম করতে মুভ করব। পিআরএম এর ড্রয়িংটাও দেওয়া আছে, নেই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পিআরএম এ মুভ করছি। আচ্ছা, ওই যে তোরা খাতাটা খুলেই বস, হ্যাঁ পেনটা নিয়ে বস, ওটারই কন্টিনিউয়েশন হবে, অল্প একটু হাফ পেজ মতন কন্টিনিউয়েশন হবে। খাতাটা পেনটা নিয়ে নে। দেখ লাস্টে লেখা ছিল C1 জিন এক্সপ্রেসেস, তারপরে আবার অ্যারোহেড দিয়ে স্টার্ট করবি। তাহলে দেখ কি হলো, এই পিআরই থেকে এক্সপ্রেশনটা হওয়ার ফলে একদিকে তো ক্রো-এর এক্সপ্রেশন বন্ধ হয়ে গেল। আমি বলেছি তোদেরকে যে পরবর্তীকালে দেখতে পারবি যে ক্রোটা লাইটিক সাইকেলে ইনভলভ, তার মানে লাইটিক সাইকেলটা তো আমি সামহাউ স্টপ করে দিলাম, কারণ ক্রো-এর এক্সপ্রেশনটাকে আমি ব্লক করে দিতে পেরেছি। কিন্তু লাইসোজেনিটাকে আমি কিভাবে এস্টাবলিশ করছি? তাহলে সেক্ষেত্রে আমি বলেছি যে C1 ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট জিন দ্যাট হেল্পস ল্যামডা আমার লাইসোজেনিতে মুভ করবার জন্য। তাহলে এই যে C1 জিনটা কি করে লাইসোজেনিটাতে মুভ করাচ্ছে ল্যামডাকে? আমার লাইটিক স্টপ হয়ে গেছে, বাট দ্যাট ডাজন্ট মিন যে ল্যামডা লাইসোজেনিতে মুভ করে গেছে। ঠিক আছে, তাহলে ল্যামডাকে লাইসোজেনিতে এবার কি করে মুভ করাচ্ছে C1 জিনের এক্সপ্রেশনটা, সেইটা আমরা স্টাডি করব। তাহলে অ্যারোহেড দিয়ে লেখ C1 বাইন্ডস অ্যাট অপারেটর। আচ্ছা, তোরা কি অপারেটর জানিস? কি অপারেটর? অপারেটর সম্পর্কে তোদের আইডিয়া আছে? প্রোমোটার তো তোরা জানিস, অপারেটর সম্পর্কে আইডিয়া আছে? হ্যাঁ না কিছু স্যার। বল। অপারেটর জানিস, ঠিক আছে। C1 বাইন্ডস অ্যাট অপারেটর, C1 এটা বাইন্ডস C1 অ্যাট, জিন যেটা এক্সপ্রেসড হলো ওর পরে অ্যারো দিয়ে লিখবো তো? ওর পরের থেকে অ্যারো দিয়ে লিখবি। C1 binds at operator that is overlapped with a weak মানে দুর্বল weak promoter called weak promoter called, রোহিত দুটো লাইন ছেড়ে তারপরের থেকে লেখা শুরু কর। আচ্ছা স্যার। weak promoter called PRM, ক্যাপিটাল পি সাফিক্সে ক্যাপিটাল আর ক্যাপিটাল এম, ঠিক যেভাবে পিআরইটা লিখেছিলিস সেরকম ভাবে PRM। তাহলে কি বললাম? C1 binds that operator that is overlapped with a weak promoter called PRM। এই PRM টাও PRE এর মতনই একটা উইক প্রমোটার, আগে থাকতে অ্যাক্টিভেটেড ছিল না। পিআরইটাও খেয়াল করে দেখ, আগে থাকতে কিন্তু অ্যাক্টিভেটেড ছিল না। C2 C3 প্রোটিন গিয়ে পিআরইটাকে আমাকে অ্যাক্টিভেট করতো, তাই না? এই পিআরএমটাও আগে থাকতে অ্যাক্টিভেটেড নয়। পিআরএম কখন অ্যাক্টিভেটেড হচ্ছে? যখন C1 গিয়ে ওর এই যে প্রমোটারটা, পিআরএম এর যে প্রমোটারটা তার অপারেটর রিজিয়নে বাইন্ড করছে। এবার আমি তোদেরকে এই অপারেটর রিজিয়নের ছবিটা দেখাচ্ছি, দেখ এই আগের দিনের মতনই ছবিটা। আগে একটু ওপরের ছবিটা খেয়াল কর, দেখ C1 এর ঠিক পাশেই ক্রো আছে, তারপরে নিচের ছবিটা খেয়াল কর, দেখ C1 এর ঠিক পাশেই পিআরএম আছে, দেখতে পাচ্ছিস? পিআরএম এর যে পজিশনটা দেখাচ্ছে, আর এটারও অ্যারো হচ্ছে C1 এর দিকে, মানে ক্রোয়ের ঠিক উল্টো দিকে মুভ করছে। খেয়াল করে দেখ ওই একই রিজিয়নে কিন্তু পিআর আর ওআরও ছিল, পড়ছে? মনে পড়ছে আগের দিনে যে ছবিটা ছিল? আমি ওটাও দেখাচ্ছি এইখানে, এই দেখ, দেখতে পাচ্ছিস? দেখ C1 এর পাশে ক্রোয়ের দিকে মুভ করে পিআর ওআর ছিল, প্রমোটার রাইট, প্রমোটার অপারেটর রাইট।
ঠিক একই জায়গাতে উল্টো দিকে পিআরএম আছে, মানে এই পুরো জিনিসটাই একটা কমপ্লেক্সিটিতে রয়েছে, সবকিছু যেন ওভারল্যাপ। পিআরএম, পিআর, সি1, ক্রো এর মাঝখানের জায়গাটা, এই সবকিছু হচ্ছে ওভারল্যাপ। এই ওভারল্যাপ থাকাটা দরকার, সেটা কেন দরকার এবার আমরা দেখব। তাহলে পিআরএম এর পজিশনটা তোদের ভালো করে বোঝা গেছে। এইবার কি হচ্ছে, এই যে প্রথম সি1 যে প্রোটিনটা তৈরি হলো, ও গিয়ে এই পিআরএম এর অপারেটরের সাথে বাইন্ড করছে। দেখ পিআরএম এর অপারেটরটা কি আছে, দেখ অপারেটরটা হচ্ছে ও আর, মানে যেটা ওই প্রোমোটার রাইটের অপারেটর ছিল পিআর আর ওআর বলে আমি লিখতাম, এটা হচ্ছে সেই ওআরটা। ওআর এর আবার তিনটে পার্ট আছে, দেখ আমি নিচের ছবিটাতে দেখিয়েছি, ওআর 1, 2, 3 সিকোয়েন্সটা খেয়াল করে। 1টা কিন্তু ডান দিকে রয়েছে, রাইট হ্যান্ড সাইডে রয়েছে, রাইট টু লেফট মুভ করছে 1, 2, 3। ওআর 3 এর সাথে পিআরএম টা ওভারল্যাপ, এটা জয়েন করছে। ওআর 3 এর সাথে আমার পিআরএম টা ওভারল্যাপ, ঠিক আছে। তাহলে কি পজিশনটা দাঁড়ালো, পিআর প্রোমোটার আর অপারেটর রিজিয়নটা ওভারল্যাপ ছিল, প্রোমোটার রাইট আর অপারেটর রাইটটা ওভারল্যাপ ছিল। তার মধ্যে আবার পিআরএম এসে গেল, পিআরএম এর সাথেও অপারেটরটা ওভারল্যাপ, ওআর এর অপারেটরটা ওভারল্যাপ। কোনটা ওভারল্যাপ, ওআর 3 এর পজিশনটা খালি ওভারল্যাপ, ওআর 1, ওআর 2 কিন্তু ওভারল্যাপ নয়। এই জায়গাটা ক্লিয়ার সবার কাছে? দেখ না বুঝতে পারলে বল, ভালো করে পজিশনটা ভালো করে বোঝ। পিআরএম অপারেটরের সাথে ওভারল্যাপ, কোন অপারেটর, ওআর, ওআর এর সাথে ওভারল্যাপ, ওআর এর সাথে পিআর ওভারল্যাপ ছিল। ওআর এর তিনটে রিজিয়ন, ওআর 1, ওআর 2, ওআর 3, তার মধ্যে শুধুমাত্র ওআর 3 এর সাথে পিআরএম টা ওভারল্যাপ, ওআর 1, ওআর 2 এর সাথে কোনো ওভারল্যাপ সিকোয়েন্স নেই। ক্লিয়ার এই জায়গাটা সবার কাছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এইবার আবার অ্যারো দিয়ে লেখ। C1 activates transcription from PRM. C1 activates transcription from PRM. Capital P suffix এ capital R capital M. তাহলে দেখ এই PRM এর থেকে যদি আমার C1 টা গিয়ে বাইন্ড করে এই প্রোমোটারটাকে অ্যাক্টিভেট করে, তাহলে কোন RNA টা ফার্স্ট তৈরি হবে বল আমাকে। পিআরএম টা অ্যাক্টিভেটেড হলে কোন আরএনএ টা আমার ফার্স্ট তৈরি হবে, পিআরএম প্রোমোটারটা যদি অ্যাক্টিভেটেড হয়। C1 জিন আরএনএ মানে একদম এমআরএনএ। C1 এমআরএনএ টা আমার তৈরি হবে। সবার কাছে এটা ক্লিয়ার? পিআরএম এর পজিশনটা পরে কি বললেন আরেকবার বলবেন? হ্যাঁ, পিআরএম টা যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে কোন জিনের এক্সপ্রেশনটা সবার আগে হচ্ছে, এটা আমার কোশ্চেন ছিল। সেই কোশ্চেনটার অ্যান্সারটাও একদম ঠিক দিয়েছে যে C1 জিনের এক্সপ্রেশন সবার আগে হবে, কারণ পিআরএম এর প্রোমোটারটার একদম ডাউনস্ট্রিমে C1 টাই রয়েছে। এই জায়গাটা সবার কাছে ক্লিয়ার? ঠিক আছে, তাহলে দেখ একটা জিনিস, এটাই হচ্ছে মজার জিনিস। মজার জিনিসটা কি, যে C1 প্রোটিন নিজেই নিজের এক্সপ্রেশনটাকে রেগুলেট করতে পারছে। ও নিজেই গিয়ে পিআরএমটাকে অ্যাক্টিভেট করে নিজেই নিজেকে সিনথেসিসটা করতে পারছে। ওর নিজের সিনথেসিসের জন্য আর অন্য কোনো জিনের এক্সপ্রেশন লাগছে না। বোঝা গেল? ওর প্রথম এক্সপ্রেশনটা হওয়ার জন্য কিন্তু C2, C3 এক্সপ্রেশনটা মাস্ট ছিল, কারণ C2, C3 কম্বাইন্ড হয়ে পিআরই তে গিয়ে বসতো। সেই পিআরই থেকে অ্যান্টিসেন্স অফ ক্রো তৈরি হতো আর C1 টা তৈরি হতো। কিন্তু যেই ওইখান থেকে প্রথম C1 টা আমি পেয়ে গেলাম, ও গিয়ে কি করছে, এবার পিআরএম এ গিয়ে বসে যাচ্ছে, বসে ও নিজেই নিজের এক্সপ্রেশনটাকে স্টার্ট করে দিচ্ছে। তাই বলছে C1 activates transcription from PRM. ক্লিয়ার? লেখাটা হয়েছে সবার? Activates transcription from C1 activates transcription from PRM. আচ্ছা আবার অ্যারো। এর ফলে কি হবে, C1 mRNA, প্রোটিন এক্সপ্রেস C1 mRNA, প্রোটিন এক্সপ্রেস।
অ্যারো, অ্যারো, binds at OR and OL, binds at OR and OL. ঠিক আছে? স্যার এই লাইনটা আরেকবার বলবেন? হ্যাঁ, binds at OR মানে অপারেটর আর, ও সাফিক্সে ক্যাপিটাল আর, and OL। সবার হলে বলবি, আবার একটু কথা বলবো। দেখ তাহলে কি হলো, আমার পিআরএম টা অ্যাক্টিভেটেড তো হয়ে গেছে, পিআরএম থেকে আমি C1 এর এক্সপ্রেশন পেয়ে গেছি, আরএনএ তৈরি হয়েছে, আরএনএ থেকে আমি প্রোটিন পেয়ে গেছি। এই প্রোটিনটা গিয়ে এবার কি করছে, ও তো পিআরএম এ বাইন্ড করছে, বাইন্ড করে আরো নিজের এক্সপ্রেশন করছে, তার সাথে সাথে ও অপারেটর ও আর OL মানে রাইট আর লেফট এর দুটো অপারেটরের রিজিয়নে গিয়ে বাইন্ড করছে। এইটা কিন্তু খুব ভাইটাল পার্ট। ছবিটা দেখ, এই ছবিটা সবাই দেখতে পাচ্ছিস? ছবিটা সবাই দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখ, এটা দেখ OL আর OR এর পজিশনটা দেখ, আবার C1 এর ঠিক দুপাশে, তাই না? C1 এর ঠিক দুপাশে বসে আছে OL আর OR, অপারেটর OR আর OL, এবং এই দুটোই PL আর PR মানে প্রোমোটার লেফট প্রোমোটার রাইট, যে দুটো ভাইটাল প্রোমোটার, এই রে, যে দুটো আমার ভাইটাল প্রোমোটার, তাদের সাথে ওভারল্যাপ আছে, তাই না? PR আর PL এই দুটোর সাথে ওভারল্যাপ আছে। তাহলে এইবার C1 প্রোটিনটা গিয়ে যেই মোমেন্টে আরো বেশি অ্যামাউন্টে তৈরি হওয়া শুরু হয়ে গেল, কারণ আমার PRM টা অ্যাক্টিভেটেড হয়ে গেছে, তাহলে ও গিয়ে কি করছে, ওই OL আর OR এ গিয়েও বাইন্ড করা শুরু করে দিচ্ছে। এবার প্রবলেমটা কি হচ্ছে দেখ, তোর হাতে এতক্ষণ তুই কি করছিলিস, তুই হাত দিয়ে ভাত তুলে খাচ্ছিলিস, ঠিক আছে? এবার আমি কি করলাম, আমি তোর হাতে একটা ব্যাগ ধরিয়ে দিলাম, তাহলে তোর হাতটা কিন্তু ব্যস্ত হয়ে গেল ব্যাগটা ধরে রাখতে, তুই আর ভাত তুলে খেতে পারছিস না। এটাই স্বাভাবিক, এক্ষেত্রেও ঠিক একই জিনিস হচ্ছে। PR আর OR বা PL আর OL সিকোয়েন্স গুলো একে অপরের ওভারল্যাপ। এতক্ষণ পর্যন্ত ওরা PR আর PL এর সিনথেসিস করছিল, কে করছিল? RNA পলিমারেজ PL আর PR এ বসে আমার লেফট অ্যান্ড রাইট প্রোমোটার থেকে টোটাল সিনথেসিস গুলো শুরু করছিল, ANR ক্রো, দ্য ভেরি ফার্স্ট জিন। কিন্তু যেই মোমেন্টে C1 গিয়ে OL আর OR এ গিয়ে বাইন্ড করে গেছে, RNA পল কিন্তু প্রোমোটার গুলোকে আর অ্যাক্সেস করতে পারছে না, কারণ ওখানে তো অলরেডি গিয়ে আমার C1 প্রোটিনটা বাইন্ড করে বসে গেছে। ও আসছে কিন্তু দেখছে অলরেডি তো হাতটা বন্ধ, কারণ হাতে তো আমার C1 প্রোটিনটা বসে রয়েছে, ওর বসার জায়গা নেই। তার ফলে কি হবে, আরএনএ পলিমারেজ PL আর PR কে অ্যাক্সেস করতে পারছে না, আরএনএ পল ওদেরকে অ্যাক্সেস না করতে পারলে ANR ক্রো জিনের এক্সপ্রেশন বন্ধ হয়ে যাবে। ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে দেখ ANR ক্রো জিন কিন্তু ছিল দ্য ভেরি ফার্স্ট জিন, তাই না? ওই দুটোর তো সব থেকে প্রথম জিন ছিল। তার মধ্যে এটা এন যে জিনটা, ওটা তো আরো গুরুত্বপূর্ণ, কারণ ও আবার অ্যান্টি টার্মিনেটর হিসাবে কাজ করছিল, যার জন্য আমার C2C3 প্রোটিন তৈরি হচ্ছিল। তাহলে এই পুরো এক্সপ্রেশনটা বন্ধ হয়ে যাবে, ল্যামডা জিনের পুরো এক্সপ্রেশন বন্ধ হয়ে গেল। শুধুমাত্র কেন বন্ধ হলো? কারণ C1 প্রোটিনটা গিয়ে OL আর OR এর সাথে বাইন্ড করে বসে গেছে। তার ফলে ইমিডিয়েট আর্লি জিনের এক্সপ্রেশন বন্ধ হয়ে গেল, সব এক্সপ্রেশন কিন্তু বন্ধ হয়ে গেল। শুধুমাত্র কার এক্সপ্রেশন চলবে? C1 এর এক্সপ্রেশন কিন্তু তখনও চলতে থাকবে, কারণ C1 কিন্তু অ্যাক্টিভেটেড হচ্ছে ফ্রম PRM থেকে, ও কিন্তু নিজেই নিজেকে অ্যাক্টিভেটেড করে ফেলছে PRM থেকে, আর PRM এর সাথে OR ওভারল্যাপ আছে। কিন্তু এইবারই দেখ, এই পর্যন্ত ক্লিয়ার তো সবার কাছে? এবার তাহলে আমি আরো কমপ্লেক্সিটি দেখবো, না বুঝতে পারলে পরিষ্কার করে বলবি, কোনো অসুবিধা নেই, কারণ এইটুকুই পড়তে হবে তোদেরকে, এইটুকুই পড়তে হবে, আর কিছু পড়ার নেই এখান থেকে।
দেখ পিআরএম এর সাথে কোন জায়গাটা ওভারল্যাপ, দেখ OR3 রিজিয়নটা ওভারল্যাপ, তাই না? C1 এর ম্যাক্সিমাম অ্যাফিনিটি হচ্ছে OR1 রিজিয়নটার জন্য। তার মানে C1 গিয়ে প্রথম বাইন্ড করে 1 নম্বর পজিশনে, তারপরে বাইন্ড করবে 2 নম্বর পজিশনে, তারপরে গিয়েও বাইন্ড করবে 3 নম্বর পজিশনে, ঠিক আছে? আর ওই OR1টা আবার পিআর এর সাথে ওভারল্যাপ, ওই প্রমোটার রাইট ওর সাথে ওভারল্যাপ। তাহলে যে মোমেন্টে C1 তৈরি হচ্ছে ও গিয়ে OR1 এ বাইন্ড করছে, কারণ ওর অ্যাফিনিটি OR1 এর সাথে সব থেকে বেশি। আর সেই মোমেন্টে আমার পিআর এর থেকে এক্সপ্রেশনটা আমার বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু পিআরএম থেকে কিন্তু তখন এক্সপ্রেশন চলছে, কারণ OR3 তে তখনও কোনো C1 প্রোটিন বাইন্ড করতে পারেনি। C1টা শুধুমাত্র O1 এ বাইন্ড করেছে। ব্যাপারটা বুঝতে পারলি? তাহলে কি হলো? স্যার এই জায়গাটা একবার বলবেন? হ্যাঁ, পিআরএম থেকে আমার এক্সপ্রেশনটা কি করে স্টার্ট হচ্ছিল এটা তোরা সবাই বুঝে গেছিস, যে C1 প্রোটিনটা আমার তৈরি হয়েছে। এবার এই C1 প্রোটিনটা কি করছে, OR আর OL এই অপারেটর রাইট আর অপারেটর লেফটে গিয়ে বাইন্ড করছে। এই অপারেটর রাইট আর অপারেটর লেফটের রিজিয়ন গুলো প্রমোটার রাইট আর প্রমোটার লেফটের সাথে ওভারল্যাপ। তাহলে আরএনএ পলিমারেজ আর প্রমোটার গুলোকে অ্যাক্সেস করতে পারছে না। ল্যামডার ইমিডিয়েট আর্লি জিন যে দুটো ছিল এন আর ক্রো, তার এক্সপ্রেশন আমার বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু প্রশ্নটা হচ্ছে যে তারপরেও পিআরএম এর এক্সপ্রেশনটা তাহলে কি করে চলছে? পিআর পিএল দুটো বন্ধ হয়ে গেছে, তাহলে পিআরএম ও তো আমার অপারেটরের সাথে ওভারল্যাপ ছিল। তাহলে সেই অপারেটরটার জন্য যদি C1 গিয়ে বাইন্ড করবার জন্য যদি পিআর অ্যাক্টিভেটেড না হয়, তাহলে পিআরএম কি করে অ্যাক্টিভেটেড হচ্ছে? দ্যাট অ্যান্সার লাইজ হিয়ার, যে অপারেটরটার 3টে পার্ট রয়েছে, OR1, OR2, OR3. OR1 is overlapped with the PR. এই অপারেটর 1 যেটা আছে 1 নম্বর রিজিয়নের জন্য C1 এর অ্যাফিনিটি সব থেকে বেশি। 1 নম্বর রিজিয়নের জন্য C1 এর অ্যাফিনিটি সব থেকে বেশি, ঠিক আছে? এবার C1 এর অ্যাফিনিটি এর জন্য সব থেকে বেশি, তাহলে 1 নম্বর রিজিয়নে গিয়ে C1টা সবার আগে বাইন্ড করলো। দেখ তাহলে পিআরএম এর ওপর কিন্তু কোনো এফেক্ট পড়লো না, কারণ পিআরএম তো OR3 এর সাথে ওভারল্যাপ, তাই না? এইটা বুঝতে পারলি সবাই? পিআরএম এর ওপর কোনো এফেক্ট পড়ছে না, কারণ পিআরএম তো OR3 এর সাথে ওভারল্যাপ, তাই ওর কোনো প্রবলেম হচ্ছে না। এবার OR1 এ গিয়ে C1টা বাইন্ড করে বসে গেছে। নেক্সট C1টা কোথায় বাইন্ড করছে? OR2। তাও পিআরএম এ কোনো এফেক্ট পড়ছে না, পিআরএম তখনও অ্যাক্টিভেটেড। তারপরের C1টা গিয়ে বাইন্ড করবে OR3 তে। যেই OR3 তে বাইন্ড করলো, আরএনএ পল আর পিআরএম এ এসে বাইন্ড করতে পারছে না, কারণ ওর কিছুটা রিজিয়ন অলরেডি C1 বাইন্ড করে বসে আছে। এইবার পিআরএম এর এক্সপ্রেশনটাও বন্ধ হয়ে গেল। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছিস? বল। না বুঝতে পারলে বল। স্যার একদম লাস্টের জিনিসটা একবার করবেন? দেখ এই, আচ্ছা তোরা কি এইটা বুঝতে পেরেছিস যে অপারেটরের 3টে পার্ট রয়েছে এবং OR1টা পিআর এর সাথে ওভারল্যাপ আর OR3টা পিআরএম এর সাথে? এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কি সবার কাছে ক্লিয়ার যে এই পুরো রিজিয়নটার যে কমপ্লেক্সিটিটা, যে ওভারল্যাপিং জায়গাটা, সেটা কি তোদের কাছে ক্লিয়ার? যে পিআরটা অপারেটরের সাথে ওভারল্যাপ, আবার পিআরএম ও অপারেটরের সাথে ওভারল্যাপ, কিন্তু দুটো আলাদা আলাদা রিজিয়নে ওভারল্যাপ, দুটো আলাদা আলাদা রিজিয়নে ওভারল্যাপ। একটা OR3 এর সাথে ওভারল্যাপ আর একটা OR1 এর সাথে ওভারল্যাপ, ঠিক আছে? এই OR1 এর প্রতি C1 এর অ্যাফিনিটি সব থেকে বেশি। তাহলে C1 প্রোটিনটা যেই তৈরি হয়েছে, ও গিয়ে কি করলো, ও OR1 কে গিয়ে বাইন্ড করে আমার বসে পড়লো। এবার OR1 এর সাথে কি ওভারল্যাপ ছিল? পিআর। তাহলে পিআর এ আর কাজ করতে পারছে না আরএনএ পড়লে এসে, কারণ ওর জায়গাটা তো অকুপাই করে বসে গেছে C1। ক্লিয়ার এটা?
হ্যাঁ স্যার। নেক্সট C1টা কোথায় বাইন্ড করছে বল? ওয়ার্ড 2 তে। ওয়ার্ড 2 কারোর সাথেই ওভারল্যাপ না, কোনো সমস্যা হচ্ছে না। পিআর এর এক্সপ্রেশন বন্ধ আছে, খালি পিআরএম এর কিন্তু তখনও কোনো এফেক্ট পড়েনি। কিন্তু যেই মোমেন্টে ওয়ার্ড 3 তে এসে বাইন্ড করে যাচ্ছে C1, পিআরএম এ কিন্তু আর আরএনএ পল এসে বাইন্ড করতে পারছে না। ওইখান থেকে আমি আর কোনো রকম কোনো এক্সপ্রেশন পাচ্ছি না। স্যার তাহলে তো C1 এর এক্সপ্রেশনটা তাহলে বন্ধ হয়ে যাবে। একদম C1 এর এক্সপ্রেশনও বন্ধ হয়ে যাবে, পুরো ল্যামডা জিনের এক্সপ্রেশনটাই তখন বন্ধ হয়ে যাবে। এন্ড সেই সময় ল্যামডাটা লাইসোজিনাইজড ফর্ম মেনটেন করে বসে আছে। দেখ এটা সবার কাছে ক্লিয়ার? তাহলে একটু লেখ, লাস্ট লাইনটা কি লিখেছিলিস? বাইন্ডস এট ওআর এন্ড ওএল, তাই তো? ওর থেকে হ্যাঁ দুটো স্যার। অ্যারো বের করবি। হ্যাঁ, ওর থেকে দুটো অ্যারো বের করবি, দুদিকে মুভ করাবি। দুটো অ্যারোর জন্যই সমান জায়গা। লেফট হ্যান্ড সাইডের জন্য লিখছিস ইমিডিয়েট আর্লি জিন এক্সপ্রেশন ব্লকড। ইমিডিয়েট আর্লি জিন এক্সপ্রেশন ব্লকড। ইমিডিয়েট আর্লি জিন কোনগুলো ছিল? এন আর প্রো, ওদের এক্সপ্রেশন ব্লক হয়ে গেছে। তার মানে কি হচ্ছে? ওর সাথে অ্যারো দিয়ে লেখ, নিচের দিকে একটা অ্যারো দিয়ে দে। অল ল্যামডা জিন এক্সপ্রেশন ব্লক, মানে সি আর ক্রো এর এন আর ক্রো এর এক্সপ্রেশন ব্লক, মানে অল ল্যামডা জিনস এক্সপ্রেশনও ব্লক হয়ে গেল। অল ল্যামডা জিনস আরেকবার এক্সপ্রেশন, বল। অল ল্যামডা জিনস এক্সপ্রেশন ব্লকড। স্যার এটা কোথায় লিখতে হবে? ওই ইমিডিয়েট আর্লি জিন এক্সপ্রেশন ব্লক তার তলায় অ্যারো দিয়ে অল ল্যামডা জিন এক্সপ্রেশন ব্লকড। এবার রাইট হ্যান্ড সাইডের অ্যারোটার দিকে ব্যাক কর। বাইন্ডস ওআর ওএল এর পর ওটা লিখবো তো? হ্যাঁ, বাইন্ডস ওআর ওএল এর পরে দুটো অ্যারো বের করতে বলেছিলাম, তার মধ্যে লেফট হ্যান্ড সাইডের অ্যারোতে এই দুটো আসবে পরপর। আরেকবার বলবি? বাইন্ডস অ্যাট ওআর এন্ড ওএল এর পরে আমি দুটো অ্যারো বের করতে বলেছিলাম, একটা লেফট হ্যান্ড সাইডের, একটা রাইট হ্যান্ড সাইডের। লেফট হ্যান্ড সাইডের অ্যারোতে দুটো অ্যারোর কথা আমি বলেছি, ইমিডিয়েট আর্লি জিন এক্সপ্রেশন ব্লক, তার তলায় আবার অ্যারো দিয়ে অল ল্যামডা জিন এক্সপ্রেশন ব্লক। রাইট হ্যান্ড সাইডের অ্যারোতে আমি যাইনি এখন। রাইট হ্যান্ড সাইডের অ্যারোতে লেখ C1 expression continues. C1 expression continues. ওই অ্যারোতেই লিখছিস, অ্যারোর কন্টিনিউশন চলছে। Lambda remain in lysogenized form. Lambda remain in lysogenized form. Remain in lysogenized form. ঠিক আছে? আচ্ছা, এই পার্টটা এই পর্যন্ত শেষ হলো। এবার নতুন হেডিং কর, C1 লেভেল কন্ট্রোল, একদম নতুন হেডিং। C1 লেভেল? হ্যাঁ, C1 লেভেল কন্ট্রোল, মানে এই যে আমি বললাম যে পিআরএম অ্যাক্টিভেটেড হচ্ছে, আমি আরেকটু পিছন থেকে আবার শুরু করছি। কি হয়েছে? আমার আমার পিআরএম অ্যাক্টিভেটেড হয়েছে। পিআরএম কে কে অ্যাক্টিভেট করেছে? C1 অ্যাক্টিভেট করেছে। তাহলে আমি C1 নিজেই নিজের এক্সপ্রেশনটাকে, মানে নিজেই নিজের লেভেলটাকে কন্ট্রোল করছে। এবার সেটা কি করে কন্ট্রোল করছে সেটা আমি দেখছি। হেডিংটা কি হচ্ছে তাহলে? C1 লেভেল কন্ট্রোল। এর আন্ডারে আবার ওই অ্যারোহেড করে লেখা শুরু করছিস, লিখছিস C1 binds at OR. C1 binds at OR, no, operator right arrow. OR is composed of OR
is composed of OR1, OR2 and OR3. OR1, OR2 and OR3. OR1, OR2 and OR3. Hello. OR3 is overlapped with OR3 is overlapped with PRM. PRM দেখ ছবিতেও তাই দেওয়া আছে, PRM এর সাথে ওভারল্যাপ। পাশে একটা ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছিস, পাশে একটা ফার্স্ট ব্র্যাকেট দে, দিয়ে লিখছিস less affinity for C1 protein, less affinity for, ব্র্যাকেটের মধ্যে হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে, less affinity for C1 protein ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ। প্যারাটা চেঞ্জ করে লিখছিস, অ্যারো দিচ্ছিস না, কোনো প্যারা চেঞ্জ করছিস, জাস্ট লিখছিস OR1 dash high affinity for C1 protein, OR1 dash high affinity for C1 protein। তার মানে কি, মানে C1 প্রোটিনটা সবার আগে গিয়ে OR1 এ বাইন্ড করবে। C1 প্রোটিনটা মানে অপারেটর রাইটের যে কোনো জায়গাতে বাইন্ড করতে পারে, সব জায়গাতেই ওর অ্যাফিনিটি রয়েছে, কিন্তু সব থেকে বেশি অ্যাফিনিটি রয়েছে OR1 এরিয়াটার জন্য। ঠিক আছে, মানে ধর তোর তিনটে মাসি, তুই তিনটে মাসির বাড়ি যেতে ভালোবাসিস, কিন্তু সব থেকে বেশি ভালোবাসিস ছোট মাসির বাড়ি যেতে, জিনিসটা হচ্ছে এরকম। তারপরে তুই ভালোবাসিস বড় মাসির বাড়ি যেতে, তারপরে তুই ভালোবাসিস মেজো মাসির বাড়ি যেতে। ঠিক আছে, এবার যেই মেজো মাসির বাড়ি তুই গিয়ে বসে বললি, তার মানে কি তুই তোর যে ছুটির যে সময়টা, সেই সময়টা তুই সবার আগে ছোট মাসির বাড়ি ঘুরেছিস, তারপরে তুই বড় মাসির বাড়ি ঘুরেছিস, তারপরে যেই মেজো মাসির বাড়ি গিয়ে ঘুরলি তোর পিআরএমটা বা ব্লক হয়ে গেল, কারণ তোর ছুটিটাই তো শেষ, আর তোর কোনো কোথাও যাওয়ার নেই, টোটাল এক্সপ্রেশনটাই এবার ব্লক হয়ে গেল, আর কেউ কোনো এক্সপ্রেশন করতে পারছে না। সেটাই ঠিক এখানে হচ্ছে, যে ও OR1, OR2, OR3 তিনটে জায়গাতেই ও বাইন্ড করতে পারে, কিন্তু OR1 এর প্রতি ওর টানটা সব থেকে বেশি, ওই জায়গাতে গিয়ে সবার আগে বাইন্ড করে। যেই ওখানে বাইন্ড হয়ে গেল এবারও OR2 তে গিয়ে বাইন্ড করলো, যেই ওখানে বাইন্ড হয়ে গেল এবারও OR3 তে গিয়ে নেক্সট বাইন্ডটা করছে। আর OR3 তে বাইন্ড করা মানেই পিআরএম এর এক্সপ্রেশনটা বন্ধ হয়ে গেল, কারণ ওই জায়গাটাই আরএনএ পল এসে বসতো, এখন আর আরএনএ পলিমারেজ বুঝতে পারছে না। ঠিক আছে, তাহলে কি হলো, OR1 হাই ড্যাশ দিয়ে হাই অ্যাফিনিটি ফর C1 প্রোটিন। তারপর আবার প্যারা চেঞ্জ কর, প্যারা চেঞ্জ করে লিখছিস, কোনো অ্যারো দিবি না, খালি প্যারা চেঞ্জ করবি। OR2 হ্যাজ হায়ার অ্যাফিনিটি ফর C1, OR2 হ্যাজ হায়ার অ্যাফিনিটি ফর C1 দেন OR3। OR2 has higher affinity for C1 than OR3 but lesser than OR1, but lesser than OR1। স্টপ, এবার আবার অ্যারোতে ফিরছিস, আবার অ্যারো,
C1 binds first at OR1. C1 binds first at OR1. Arrow shows positive cooperativity on C1 to bind at OR2. Shows positive cooperativity on C1 to bind at OR2. আমার C1 এর Shows positive cooperativity আমি আসছি এই টার্মটাতে cooperativity on C1 to bind at OR2. To bind at OR2. ঠিক আছে, তাহলে কি হলো দেখ, C1 গিয়ে প্রথমে OR1 এ বাইন্ড করেছে, 1 নাম্বার রিজিয়নে বাইন্ড করে গেছে। এইবার ও পজিটিভ কোঅপারেটিভিটি শো করছে, শো করে ও আরেকটা C1 কে OR2 তে এনে বাইন্ড করাচ্ছে। ঠিক আছে, কারণ প্রশ্নটা কিরকম, প্রশ্নটা এখানটাতেই একটু কঠিন। কিরকম, যে যে স্যার OR1 এ তো ও বাইন্ড করলো, ওটার অ্যাফিনিটিও বেশি, তাহলে OR2 তে গিয়ে কেন ও বাইন্ড করতে যাচ্ছে, ওটার অ্যাফিনিটি তো কম, অ্যাফিনিটি কম দেখে ওখানে কেন বাইন্ড করবে? বাইন্ডটা এই কারণে করছে, কারণ OR1 এ গিয়ে যেই মোমেন্টে C1 টা বাইন্ড করে যায় না, সেই মোমেন্টে OR2 এর প্রতি C1 এর অ্যাফিনিটিটা বেড়ে যায়। দিস ইজ কল্ড পজিটিভ কোঅপারেটিভিটি। উল্টোটাও হতে পারে, নেগেটিভ কোঅপারেটিভিটিও হতে পারে, বাইন্ড করেছে বলে ও আর বাইন্ড করতে পারছে না। কিন্তু এখানে আমাদের পজিটিভ কোঅপারেটিভিটি দেখতে পাচ্ছি, যে OR1 এ গিয়ে C1 বাইন্ড করেছে, তার জন্য OR2 এর প্রতি ওর অ্যাফিনিটিটা বেড়ে গেছে, এবার OR2 তে এসে বাইন্ড করে গেল, এবার এর ফলে OR3 তেও এসে বাইন্ড করে বেড়ে গেল। ঠিক আছে, দেখ, shows positive cooperativity on C1 to bind at OR2. arrow এবার তাহলে C1 OR1 আর OR2 দুটো রিজিয়নে বাইন্ড করে গেছে, এবার OR3 রিজিয়নের জন্য কিন্তু কম্পিটিশন হচ্ছে। কি কম্পিটিশন হচ্ছে? OR3 রিজিয়নে যদি আরএনএ পলিমারেজ এসে বাইন্ড করতে পারে, তাহলে কি হবে? C1 এর এক্সপ্রেশন হবে। কিন্তু OR3 তে যদি C1 নিজে বাইন্ড করে যায়, তাহলে কিন্তু আমার C1 এর এক্সপ্রেশন ব্লক হয়ে যাচ্ছে। এই একটা ক্লিয়ার সবার কাছে? সবাই বুঝতে পারলি? OR3 তে যদি, এবার OR1 আর OR2 তে তো C1 বাইন্ড করে গেছে, OR3 এর জন্য কম্পিটিশন চলছে। যদি সেই কম্পিটিশনে আরএনএ পলিমারেজ জিতে যায়, তাহলে আমার C1 এর এক্সপ্রেশন হবে। আর আরএনএ পলিমারেজের জায়গায় যদি C1 বাইন্ড করে যায়, তাহলে আমার সমস্ত এক্সপ্রেশন বন্ধ হয়ে যাবে। দেখছিস অ্যারো দিয়ে? আরএনএ পল এন্ড C1, RNA pol and C1 RNA pol and C1 competes with each other to bind at OR3 and PRM. OR3 and PRM. Arrow. If polymerase wins, মানে আমি ধরে নিলাম পলিমারেজ জিতে গেল এই কম্পিটিশনটাতে, তাহলে কি হবে? ইফ পলিমারেজ উইন্স, অ্যারো কি হবে বল? তাহলে পলিমারেজ যদি বাইন্ড করে যায় এখানে, তাহলে C1 প্রডিউস হবে। C1 চেঞ্জ C1 এর এক্সপ্রেশন হবে। অ্যারো দিয়ে
C1 expresses, অ্যারো দিয়ে C1 expresses। ঠিক আছে, এবার এই C1 expresses যেটা লিখলি না, এখান থেকে আবার সেই আগের মতো দুটো অ্যারো বেরোবে, একটা লেফটে একটা রাইটে। আমি প্রথম লেফটের অ্যারোর জন্য বলবো। C1 expresses, তারপরে লেফটের অ্যারোটাতে লিখছিস C1 maintain the lysogen, C1 maintain the lysogen। আবার অ্যারো, if C1 level drops, if C1 level drops, আবার অ্যারো, polymerase wins, polymerase wins। কমপ্লিট। লেফট সাইডের অ্যারো কমপ্লিট, রাইট সাইডের অ্যারোতে ব্যাক কর। C1 expresses লিখেছিলিস, সেখান থেকে রাইট সাইডের অ্যারো, excess amount of C1, excess amount of C1, arrow, C1 wins, C1 wins। C1 wins। Last arrow, further production of C1 stop, further production of C1 stop। further production of C1 stop হয়েছে লেখা। দেখ, যেটাই হোক না কেন আলটিমেটলি C1 কিন্তু বেনিফিটেড হচ্ছে। যদি প্রোমোটার রিজিয়ন মানে পিআরএম এ আমার পলিমারেজ বাইন্ড করে, তাহলেও C1 তৈরি করে দিচ্ছে। ঠিক আছে, মানে ধর ফার্স্টে কি হলো জিনিসটা, ধর C1 আছে হচ্ছে আমার 10টা, OR1 আর OR2 তে বাইন্ড করবার পরে আমার সিস্টেমে 10খানা C1 প্রোটিন আছে। ঠিক আছে, আর আমার ইয়েতে আর পলিমারেজ আছে ধর 100টা। তাহলে 100টা পলিমারেজ আমার পিআরএম এ এসে বাইন্ড করতে চাইবে, আর 10টা আমার যে C1 আছে ওরা OR3 তে গিয়ে বাইন্ড করতে চাইবে। খুব স্বাভাবিক ব্যাপার, পলিমারেজ জিতে যাওয়ার চান্সটা বেশি হবে, তাই না? এই পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? এই সিচুয়েশনটা ক্লিয়ার সবার কাছে যে আমার কাছে 100খানা আরএনএ পল আছে, 10টা C1 প্রোটিন আছে, এমতো অবস্থায় আমার কম্পিটিশনে পলিমারেজ জিতে যাওয়ার চান্সটাই বেশি। ক্লিয়ার কাছে? তাহলে এবার কি হচ্ছে, পলিমারেজ তো জিতে গেল, পলিমারেজ কি করলো? পলিমারেজ কিছুই করতে পারলো না, ও শুধু আমাকে নতুন করে আবার কিছু C1 তৈরি করে দিল। তাহলে এবার সিস্টেমে কি হলো, 100খানা পলিমারেজ আছে, দেখা গেল যে 20খানা C1 প্রোটিন হয়ে গেছে। এবার কম্পিটিশনটা কিন্তু পলিমারেজের জন্য আরেকটু টাফ হয়ে গেল। নেক্সট আবার পলিমারেজ ধর জিতে গেল, এরকম ভাবে 20খানার জায়গায় 30খানা, 40খানা, 50খানা, 100খানা C1 প্রোটিন আমাকে তৈরি করে দিল, দুজনেই 100-100। দ্যার ইজ আ 50% চান্স তখন কে ওই রিজিয়নটাতে গিয়ে বাইন্ড করবে। যদি পলিমারেজ জিতে যায় তাহলেও আরো বেশি করে C1 তৈরি করে দেবে, এক্সেস অ্যামাউন্ট অফ C1 তৈরি হতে থাকবে। যত বেশি C1 তৈরি হবে তত বেশি চান্স C1 এর ওখানে গিয়ে বাইন্ড করে যাওয়া। আর C1 একবার ওখানে গিয়ে বাইন্ড করে গেলে নিজের এক্সপ্রেশনও ব্লক করে দেবে, সাথে সাথে আমার প্রোমোটার পিআর এর এক্সপ্রেশন তো ব্লক ছিলই অলরেডি, কারণ OR1 এ তো আমার অলরেডি বসে আছে C1টা। তার ফলে আমার প্রোমোটার রাইটের আমার অলরেডি বন্ধই ছিল, তাহলে পুরো এক্সপ্রেশনটাই কিন্তু আমার বন্ধ হয়ে গেল, আর কোনো এক্সপ্রেশন হচ্ছে না। ব্যাপারটা বোঝা গেল সবার কাছে? কোনো কারণে যদি OR3 এর থেকে C1টা পড়েও যায়, ধর খুলে বেরিয়ে
বল আমাকে। যে ল্যামডা একবার লাইসোজেনিতে যদি ঢুকে যায় তাহলে কিন্তু আমার আর কিছু হবে না। স্যার আপনি ওয়ার 3 থেকে C1 খুলে পড়ে যায় বললেন না, তারপর থেকে আর কিছু শোনা হ্যাঁ, গেল না, আরেকবার রিপিট করুন। ওয়ার 3 থেকে যদি C1 খুলে পড়ে যায় তাহলে কি হবে? তাহলে আরএনএ পলিমারেজ এসে ওইখানে বাইন্ড করবে, প্রোমোটারটাকে অ্যাক্সেস করতে পারবে, ও কি তৈরি করে দেবে? আবার C1 তৈরি করে দেবে। ঠিক আছে, তার ফলে যদি কখনো C1 এর অ্যামাউন্ট আমার সিস্টেমে কমেও যায় তাহলেও কিন্তু ল্যামডা লাইসোজিনেজ ফর্মেই থাকছে। ঠিক আছে, পুরোটা বোঝা গেল সিনারিওটা? কারোর কোথাও কোনো ডাউটস থাকলে বল। ঠিক আছে, তাহলে একবার তোরা সবাই খাতাটা নিয়ে বস, আমি একবার একদম ফার্স্ট থেকে রিপিট করছি পুরো সিকোয়েন্সটা, পরপর পরপর মুখে মুখে বলছি, কোনো ছবি টবি আমি কিছু দেখাচ্ছি না, একদম পরপর বলছি। আমার কাছে ল্যামডা জিনটা, ল্যামডাটা যেই মোমেন্টে আমার সেলুলার সিস্টেমে ঢুকেছে আমি কি দেখতে পাচ্ছি? ওর দুটো রিজিয়ন আছে যেখান থেকে আমার আরএনএ পলিমারেজ সিনথেসিস করতে পারছে, একটা পিএল আর একটা পিআর। পিএল আর পিআর থেকে আমি কি কি প্রোটিন পাচ্ছি? পিএল থেকে এন প্রোটিন পাচ্ছি, পিআর থেকে ক্রো পাচ্ছি। ক্রো এর কাজ আমি এখনো ঢুকিনি, আমি খালি বলেছি ওটা লাইটিকে ইনভলভ। তাহলে আমি এন প্রোটিনটা পাচ্ছিলাম, তারপরে টার্মিনেশন সিগন্যাল ছিল, সেখানটাতে গিয়ে আমার বন্ধ হয়ে যাচ্ছে। আমি সবসময় দুটো প্রোটিনই পাচ্ছি, এন আর ক্রো। এই এন প্রোটিনটা কি করছে? একটা অ্যান্টি টার্মিনেটর, ও অ্যান্টি টার্মিনেটর হিসাবে কাজ করছে। আমি আরো বেশি সিনথেসিস করতে পারছি, C2C3 নতুন দুটো প্রোটিন পেলাম। যেই C2C3 পেয়ে গেলাম, দে আর কম্বাইন্ড, ওরা কম্বাইন্ড হয়ে একটা প্রোমোটারকে অ্যাক্টিভেট করলো, দ্যাট ইজ কল্ড PRE। প্রোমোটারটা ক্রো এর ডাউনস্ট্রিমে বসে আছে, ক্রো এর ঠিক অপোজিট ডিরেকশন। যেই PRE টা অ্যাক্টিভেটেড হয়ে গেল, ও অ্যান্টিসেন্স অফ ক্রো তৈরি করলো, ক্রো এর এক্সপ্রেশন ব্লক হয়ে গেল, মানে আমার লাইটিকার মুভ করছে না। নেক্সট ও আমাকে প্রথম তৈরি করে দিল কাকে? C1 কে। যেই মোমেন্টে আমি C1 সিস্টেমে পেয়ে গেলাম, C1 অ্যাক্টিভেট করে দিল PRM কে। PRM ওই প্রোমোটারটাকে অ্যাক্টিভেট করে দিল, অ্যাক্টিভেট করে ও আরো বেশি অ্যামাউন্টে C1 তৈরি করা শুরু করলো। এই C1 গুলো গিয়ে কি করলো? সব OR1 এ গিয়ে প্রথম বাইন্ড করলো। OR1 টা PR এর সাথে ওভারল্যাপ, তাহলে আমার PR এক্সপ্রেশন ব্লক হয়ে গেল। OR1 এ গিয়ে যে মোমেন্টে C1 গিয়ে বাইন্ড করলো, তারপরে OR2 তে গিয়ে বাইন্ড করে, OR3 তে গিয়ে বাইন্ড করে নিজের এক্সপ্রেশনটাকেও ব্লক করে দিল। এই হচ্ছে পুরো গল্প। ঠিক এই একই গল্প, এই যে OR1 OR2 OR3 এর যে গল্পটা বললাম, ঠিক সেই একই গল্প লেফট হ্যান্ড সাইডেও হয়। ওখানে OL1 OL2 OL3, ঠিক আছে, একদম এক জিনিস হয়, এক্সেপ্ট ওইদিকে কোনো PRM বলে কোনো প্রমোটার নেই। ঠিক আছে, ওইদিকে শুধু PL প্রমোটার আছে, যেটা OL1 এর সাথে ওভারল্যাপ। তাহলে ফার্স্ট ইয়েতেই আমার ব্লক হয়ে যাচ্ছে, এক্সপ্রেশন ব্লক হয়ে যাচ্ছে, PL এর এক্সপ্রেশন ব্লক হয়ে যাচ্ছে। ঠিক আছে, খালি ওইদিকে কোনো PRM বলে অন্য কোনো প্রমোটার নেই, খালি PL রয়েছে। তাই ওইটা কোনো বইতেই আর সেরকম ভাবে দেখায় না। আমি ওটা মুখে মুলে বলে দিলাম, কারণ তোদেরকে তো বুঝতে হবে ব্যাপারটা, যে আমার শুধু প্রোমোটার রাইটের এক্সপ্রেশনটাকে ব্লক করলেই হবে না, আমার প্রোমোটার লেফটেরও এক্সপ্রেশনটাকে ব্লক করতে হবে। তাহলে এখানে আমি যা লিখেছি তার মধ্যে কোথাও লেখানো নেই যে কি করে আমি PL এর এক্সপ্রেশনটাকে ব্লক করছি, পুরোটাই আছে PR এর এক্সপ্রেশনটাকে কি করে ব্লক হচ্ছে। ঠিক আছে, PL এর এক্সপ্রেশনটাও ঠিক একইভাবে ব্লক হচ্ছে। ওদিকেও আমার দেখ অপারেটর OL রয়েছে, সরি হ্যাঁ OL রয়েছে। ওই OL এর তিনটে পার্ট, OL1 OL2 OL3। আর OL1 এর সঙ্গে গিয়ে ওই তিনটে রিজিয়নে গিয়েই আমার C1 প্রোটিনটা বাইন্ড করতে পারে, বাইন্ড করে আমার প্রোমোটারটাকে ব্লক করে দিচ্ছে। তার ফলে আমি ওখান থেকে কোনো এনজিন পাচ্ছি না, এনজিনের এক্সপ্রেশন পাচ্ছি না। আর এন না পেলে তো হয়েই গেল পুরো গল্প। ঠিক আছে, তাহলে ল্যামডা কিন্তু নিজেকে পুরো লাইসোজিনাইজ ফর্মে ট্রান্সফার করে দিল। এইবার এই লাইসোজিনাইজ ফর্ম থেকে বেরিয়ে আসাটা কিন্তু খুব ডিফিকাল্ট। বেরিয়ে আসতে গেলে তোকে কিন্তু C1 প্রোটিনটাকে ডিস্ট্রয় করতে হবে সামহাউ, খেয়াল করে। কারণ C1 এর এক্সপ্রেশন কমিয়ে দিয়ে কোনো লাভ নেই, যেই তুই কমাবি অমনি PRM অ্যাক্টিভেটেড হয়ে যাবে, PRM থেকে আবার C1 পেয়ে যাবি। ঠিক আছে, তাই C1 এর এক্সপ্রেশন কমিয়ে কোনো লাভ নেই, ইউ হ্যাভ টু ডিস্ট্রয় দ্য C1 প্রোটিন। কমপ্লিট ডিস্ট্রাকশন করে আমাকে আবার PL/PR কে অ্যাক্টিভেট করতে হবে, নয়তো কিন্তু কোনোভাবে আমি লাইটিক সাইকেলে সুইচ করতে পারবো না। ঠিক আছে,
বুঝা গেল? আচ্ছা, এরপরে নেক্সট একটা হেডিং কর, নেক্সট একটা হেডিং কর, অ্যান্টি টার্মিনেশন অফ এনজিন ট্রান্সক্রিপশন। মানে এই যে বলছিলাম না আমি এতক্ষণ যে এনজিনটা অ্যান্টি টার্মিনেটর হিসাবে কাজ করছে, আমি তো তাই বলে গেছি এতক্ষণ, কিন্তু ওটা কিভাবে কাজ করছে এইটার কিন্তু সদুত্তর আমি এখনো পর্যন্ত তোদেরকে দিতে পারিনি। এইবার আমরা সেটা দেখব যে অ্যান্টি টার্মিনেশনটা কি করে কাজ করছে এখানটাতে। এর আন্ডারে লিখছিস সেই অ্যারো হেড করেই লিখবি। অ্যারো হেড করেই লিখবি, লিখছিস engine is the immediate early gene. Engine is the immediate early gene. Arrow. The product is N protein. The product is N protein. Arrow. Act as anti-terminator. Act as anti-terminator. Arrow. Acts on nut site, NUT, nut site, NUT, নাটটা কিন্তু সবসময় স্মল লেটারে লিখবি, নাট সাইট। Arrow. Transcription continues. Arrow. Delayed early gene expressed. Delayed early gene expressed. Transcription continues. Delayed early gene expressed. ঠিক আছে? প্যারা চেঞ্জ কোনো অ্যারো দিচ্ছিস না, প্যারা চেঞ্জ করে নতুন একটা অ্যারো হেড স্টার্ট করছিস ওই একই হেডিং এর আন্ডারে। এক্সপ্রেশন অফ ইঞ্জিন, এক্সপ্রেশন অফ ইঞ্জিন, arrow N protein, arrow bind to the RNA, স্যার এক্সপ্রেশন অফ ইঞ্জিনের পর bind to engine, arrow N protein, capital N protein। একটা জিনিস তোরা খেয়াল রাখবি, যখন জিনের নাম লিখবি না তখন সেটাকে আন্ডারলাইন করতে হয়, ঠিক আছে? জিনের নাম লিখলে ওটাকে আন্ডারলাইন করতে হয়, আর যখন প্রোটিনের নাম লিখবি তখন ওটাকে আন্ডারলাইন করবার দরকার পড়ে না। সাধারণত জিনের নামগুলো আমরা স্মল লেটারে লিখি, হ্যাঁ, তো যদি মনে নাও থাকে আন্ডারলাইন করে দিবি তাহলেও হবে। আর প্রোটিনের নামে আন্ডারলাইন হয় না, ওটা ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তার মানে যখন এন জিন লিখছি তখন ক্যাপিটাল এন লেখ, কোনো অসুবিধা নেই, তা কিন্তু তার তলায় আন্ডারলাইন করে দেওয়া ভালো, তাহলে ওটাকে জিন বোঝাচ্ছে। হ্যাঁ, তুই তখন জিনটা না লিখলেও চলবে, আর যখন এন প্রোটিন লিখবি তখন ওটা ক্যাপিটাল এন করে দিবি। তাহলে কি হলো? এক্সপ্রেশন অফ ইঞ্জিন, অ্যারো এন প্রোটিন, অ্যারো bind to the RNA containing, bind to the RNA, comma, containing the sequence of nut site, bind to the RNA, comma,
containing the sequence of NUT site. Arrow interacts with polymerase. Interacts with polymerase. Arrow আরেকবার বলছি আমি, binds to the RNA containing the sequence of NUT site. নাটটা কিন্তু সবসময় স্মল লেটারে লিখবি, NUT, NUT site. Arrow interacts with RNA polymerase. Arrow change the conformation of the enzyme. Change the conformation of the enzyme. Of the enzyme. Arrow doesn't recognize the, change the conformation of the enzyme, arrow দিয়ে, doesn't recognize the termination signal. Doesn't recognize the termination signal. Arrow, last arrow. Last arrow. Transcription proceeds. Transcription proceeds. Transcription proceeds. ঠিক আছে? আচ্ছা, এইটা আমার কাছে লেখা আছে পুরো সুন্দর করে, এটা একটু তোরা দেখে নি, এটা তোরা খাতায় লিখে নিবি। এরপরে এইটা তো গেল যে কি হলো, এনজিনটা কি করে অ্যান্টি টার্মিনেটর হিসেবে কাজ করছে। আগেও বলেছিলাম যে নাট সাইটের সাথে ইন্টারঅ্যাক্ট করছে এন প্রোটিনটা, আরএনএ পলিমারেজটাকে ও সামহাউ মডিফাই করছে, যার ফলে আরএনএ পলিমারেজটা ওই টার্মিনেশন সিগন্যাল গুলোকে আর চিনতে পারছে না, তার ফলে ও ওখান থেকে মুভ করে বেরিয়ে যাচ্ছে, C2 C3 প্রোটিন গুলোকে তৈরি করছে। এবার প্রবলেম হচ্ছে যে এই যে এন প্রোটিনটা নাট সাইটে কাজ করছে তো ভালো কথা, কিন্তু এর সাথে আরো কিছু প্রোটিন ইনভলভ করে যেগুলো কিনা এটাকে হেল্প করে আরো ফার্দার মুভমেন্টটাকে করবার জন্য, এই টার্মিনেশন সিগন্যালটাকে যাতে ও অনেকটা দূর পর্যন্ত মুভমেন্ট করতে পারে। কারণ বিয়ন্ড দি C2 and C3 দেয়ার আর আদার্স জিনস। তাই এখানে বলেছে তাই ইনভলভ, এই ছবিটা দেখতে পাচ্ছিস তো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ দেখ, বলেছে কি ইনভলভমেন্ট অফ হোস্ট প্রোটিন ইন অ্যান্টি টার্মিনেশন। নাট সাইট রয়েছে, যে নাট সাইটটাতে এন প্রোটিনটা ইন্টারঅ্যাক্ট করতো ওর বেসিক্যালি দুটো রিজিয়ন রয়েছে, একটাকে বলছে বক্স এ আর একটাকে বলছে বক্স বি। বক্স বিটা হচ্ছে একটা হেয়ারপিন লুপ অফ আরএনএ, আর বক্স এ ইজ আ হাইলি কনজার্ভড সিকোয়েন্স, একটা কনজার্ভ সিকোয়েন্স, আর বক্স বিটা হচ্ছে কিন্তু একটা হেয়ারপিন লুপ। এন প্রোটিনটা বাইন্ড করছে কোথায়? বক্স বি এর সাথে। আর নাস এ বলে একটা প্রোটিন আছে, ও বাইন্ড করছে এন এর সাথে। মানে কি হলো তাহলে, এন প্রোটিনটা গিয়ে আমার বক্স বি তে বাইন্ড করলো, ওর সাথে সাথে নাস এটা এসে গেল এন প্রোটিনটাতে বাইন্ড করতে। যেই বাইন্ড করে গেল কনফরমেশনাল চেঞ্জ হয়ে গেল, দুটোতে মিলে আমার পলিমারেজের সাথে বাইন্ড করে গেল। ক্লিয়ার সবার কাছে? তার মানে এন প্রোটিন কিন্তু সবার আগে বাইন্ড করতে হবে বক্স বিতে, তারপরেই কিন্তু নাস এ বলে প্রোটিনটা এসে বাইন্ড করতে পারবে, তার আগে কিন্তু পারছে না। আচ্ছা, নেক্সট কি বলছে, আরো তিনটা প্রোটিনের কথা বলেছে, কি কি? নাস জি, নাস বি এন্ড S10 প্রোটিন ফর্মস আ ট্রাই অ্যালিলিক তোর প্রোডাক্ট কমপ্লেক্স। ট্রাই অ্যালিলিক প্রোডাক্ট তৈরি করছে। ট্রাই অ্যালিলিক মানে তিনটা আলাদা আলাদা প্রোটিন এখানে ইনভলভ, নাস জি, নাস বি আর S10। এরা কি করছে? এরা বাইন্ডস উইথ বক্স এ। নাস বিটা সবার আগে বক্স এর সাথে বাইন্ড করছে। যেই নাস বি বক্স এতে বাইন্ড করে গেল, তেমনি S10 প্রোটিনটা নাস বি কে রিকগনাইজ করে এসে বাইন্ড করলো। খেয়াল করে, S10 কিন্তু নাস এ সরি বক্স এ কে কিন্তু ও চিনতে পারে না। বক্স এ কে রিকগনাইজ করেছে কে? বক্স এ কে রিকগনাইজ করেছে? নাস বি। নাস বি কে রিকগনাইজ করেছে S10।
আবার S10 কে রেকগনাইজ করছে NASG। এবার NASG আর S10 দুজনে মিলে পলিমারেজ কে রেকগনাইজ করছে, করে পলিমারেজ কে মডিফাই করছে। ঠিক আছে, বুঝতে পারলি কি হলো তাহলে জিনিসটা? বক্স এ আর বক্স বি দুটো এরকম আলাদা আলাদা ভাবে হেল্প করছে অ্যাজ আ অ্যান্টি টার্মিনেটর। বক্স বিটাতে এন প্রোটিন এসে বাইন্ড করছে, এন প্রোটিনটাকে টার্গেট করে নাস এ এসে বাইন্ড করছে, দুজনে মিলে পলিমারেজকে আমার মডিফাই করছে। আবার তিনখানা আলাদা পালো প্রোটিন আছে যারাও কিনা হেল্প করছে এই কনফরমেশনাল চেঞ্জটাতে। তার মধ্যে প্রথম আসছে নাস বি, ওরা বক্স এ কে রেকগনাইজ করে বাইন্ড করছে। যেই বক্স এ কে রেকগনাইজ হয়ে গেল তারপরে ওরা কি করছে, ওরা ও যে বাইন্ড করে গেল নাস বিটা, তেমনি S10 এসে নাস বি কে রেকগনাইজ করে বাইন্ড করছে। তারপরে নাস জি S10 কে রেকগনাইজ করে বাইন্ড করছে। এই নাস জি আর S10 দুজনে মিলে পলিমারেজকে মডিফাই করতে হেল্প করছে। ঠিক আছে, কোথাও অসুবিধা থাকলে বল। এর একটা ছবি আমি তোদেরকে পাঠিয়ে দেবো, এটা ছবি আমি পাঠিয়ে দেবো তোদেরকে যে রিকগনাইজটা কি করে করছে। ঠিক আছে, কোনো ডাউটস থাকলে বল। এই ছবিটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমার লাইসোজেনি সাইকেলটা শেষ হয়ে গেল, আমার অ্যান্টি টার্মিনেশনের পার্টটাও আমার কমপ্লিট হয়ে গেল। এইবার আমাকে দেখতে হবে সুইচিংটা কি করে হয়, লাইটিং এর সুইচিংটা কি করে হয়, আর তারপরে লাইটিং সাইকেল মানে তো সেল টেল ফাটিয়ে অ্যাসেম্বলি হয়ে বেরিয়ে চলে আসবে, সেটা অল্প একটু দেখতে হবে। মেইনলি আমি দেখবো যে আমার সুইচিংটা কি করে হচ্ছে, লাইসোজেনিক থেকে লাইটিকে সুইচিংটা কি করে হচ্ছে। একটা জিনিস খালি মনে রাখতে হবে, লাইসোজেনিক থেকে লাইটিকে সুইচিং কিন্তু হতে গেলে আমাকে C1 প্রোটিনটাকে ডিস্ট্রয় করতে হবে। ঠিক আছে, কারণ ওর এক্সপ্রেশনটাকে কমিয়ে আমার লাভ নেই, ওর এক্সপ্রেশন কমালে আমি কি দেখলাম, PRM থেকে আবার ওর এক্সপ্রেশনই শুরু হবে। ঠিক আছে, তো কমিয়ে লাভ নেই খুব একটা, কিন্তু ওকে যদি আমি ডিস্ট্রয় করতে পারি সামহাউ, তাহলে কিন্তু আমি বেনিফিটেড হব, আমি লাইটিকে সুইচ করতে পারবো। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে ল্যামডা লাইসোজিনাইজ কন্ডিশনে রয়েছে, তার মানে কি ল্যামডা নিজের ডিএনএটাকে ক্রোমোজোমের ভেতরে ইন্টিগ্রেটেড করে রেপ্লিকেশন হচ্ছে, তার সাথে সাথে ল্যামডারও কিন্তু রেপ্লিকেশন হয়ে যাচ্ছে। সেল ডিভিশন হচ্ছে, তার মানে কি হলো, সেল ডিভিশনের সময় আমার রেপ্লিকেশনটা হয়। ইকোলাই একটা থেকে যে দুটো সেল তৈরি হয়ে গেল, তার মানে দুটো সেলের ক্রোমোজোমের মধ্যেই কিন্তু ল্যামডার ডিএনএটা রয়েছে। এটা বুঝতে পারলি সবাই? দুটো সেলের ডিএনএ এর মধ্যেই কিন্তু আমার ল্যামডার ডিএনএটা তার মানে রয়েছে। এই জায়গাটা বুঝতে পারলি কি বললাম? আরেকবার একটু বলবেন স্যার? হ্যাঁ, ল্যামডা নিজের ডিএনএটাকে ক্রোমোজোমের মধ্যে কিন্তু ইন্টিগ্রেটেড করে রেখেছে লাইসোজিনাইজ কন্ডিশনে। ওর নিজের এক্সপ্রেশন পুরো বন্ধ, কিন্তু নিজেকে কিন্তু ক্রোমোজোমের মধ্যে ঢুকিয়ে রেখেছে। তাই যখনই ক্রোমোজোমের রেপ্লিকেশন হবে, ল্যামডারও রেপ্লিকেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার ইকোলাই সেল বাইনারিতে ডিভিশন করে, লগারিদমিক রেটে, একটা থেকে দুটো সেল হচ্ছে, দুটো থেকে চারটে হচ্ছে, এরকম ভাবে। তাহলে যখনই এই ডিভিশনটা হচ্ছে তখনই কি হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমার ল্যামডারও ডিভিশন হয়ে যাচ্ছে ক্রোমোজোমের সাথে সাথে। প্রত্যেকটা ক্রোমোজোমে কিন্তু আমার ল্যামডার ডিএনএটা থেকে যাচ্ছে। মানে যত সেল ডিভিশন হবে, ল্যামডারও কিন্তু বেসিক্যালি একটা প্যাসিভলি ভাবে আমার পপুলেশনটা কন্টিনিউয়াসলি বাড়তে থাকছে। ঠিক আছে, কারণ প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যে ল্যামডা রয়েছে। স্যার মানে তাহলে ল্যামডাটা তো সব জায়গায় লাইসোজেনাইজ করে বসে আছে, মানে হ্যাঁ, যতই সব আমার। জায়গায় লাইসোজিনাইজ করে বসে আছে, সব জায়গায় লাইসোজিনাইজ করে বসে আছে। এইবার তাহলে প্রশ্নটা কি, প্রশ্নটা হচ্ছে ও তাহলে তো স্যার রেপ্লিকেশন করে তো ভালোই আছে, ও প্রত্যেকটা সেলের মধ্যে আছে, ও কেন হঠাৎ করে বেরিয়ে আসতে চাই, ও কেন হঠাৎ করে বেরিয়ে আসতে চাই? ঠিক আছে, এটা হচ্ছে ভাইটাল কোশ্চেন, যে হঠাৎ করে ল্যামডা কেন ফিল করবে যে আমাকে না এই সেলটা থাকা যাবে না, এবার এখান থেকে বেরিয়ে আসতে হবে। কখন এরকম মনে করবে? ধর তোকে ডিপেন্ড করে একটা বদমাইশ লোক খাওয়া দাওয়া করে, ভালো লোক না, তোর বাড়ির আত্মীয় স্বজন না, খারাপ লোক, তোকে ডিপেন্ড করে খাওয়া দাওয়া করে। ও জানে যে না, ওর বাড়িতে গেলে
আমি থাকতেও পাবো, খেতেও পাবো, আমি আর লাইফ নিশ্চিন্ত। ওর বাড়িতে রয়েছে, কিন্তু তোকে কিন্তু সে কোনো রকম হেল্প করে না। সে কখন চাইবে যে তোর বাড়ির থেকে বেরিয়ে যেতে? কখন চাইবে তোর বাড়ির থেকে বেরিয়ে যেতে যে না, তখনই চাইবে যখন সে ফিল করতে পারবে যে না, এর অর্থনৈতিক অবস্থা ডাউনের দিকে যাচ্ছে, এর আর আমাকে খাওয়ানোর ক্ষমতা নেই। তখনই ভাববে যে তার থেকে এটাকে মারো, এটাকে একদম মেরে ফেলো, এর বাড়ি লুটপাট করে বেরিয়ে যাওয়ার বন্দোবস্ত করো। আর এখানে থাকা যাবে না। এতক্ষণ পর্যন্ত কিন্তু ও তোর সাথে সাথেই গ্রো করছিল, তোর প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে ও ছিল, প্রত্যেকটা ক্রোমোসোমের মধ্যে ও ছিল। কিন্তু যেই মোমেন্টে ল্যাম্বডা ফিল করবে যে না, এই ইকোলাই সেলটা আর আমাকে খাবার দাবার দিতে পারছে না, তখনই কিন্তু ও সেলটাকে ফাটিয়ে ফুটিয়ে দিয়ে নিজের বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে চলে যাবে। ও আর অন্য কিছু দেখতে যাবে না। দ্যাট ইজ দ্য টাইম যখন ও লাইসোজেন থেকে লাইটিকে সুইচ। তার মানে ওকে সেন্স করতে হবে এই কন্ডিশনটা। এবার ইকোলাই কেন খাবার পাচ্ছে না সেটাও একটা বড় বিষয়। এতক্ষণ পাচ্ছিল, হঠাৎ করে কেন পাচ্ছে না? কারণ যে মিডিয়ামটাতে ইকোলাই গ্রো করছিল, সেই মিডিয়ামটা ধীরে ধীরে এক্সস্টেড হয়ে যাচ্ছে। এতক্ষণ ইকোলাই লক ফেজে গ্রো করছিল, এখন ধীরে ধীরে স্টেশনারি ফেজের দিকে সুইচ করছে। আর ল্যাম্বডা এতটা ইন্টালেকচুয়াল, ও ওই ফেজটাকে ধরে ফেলে। যারে ও তো স্টেশনারি ফেজে ঢুকে গেছে, তার মানে নেক্সট ফেজটাই হচ্ছে ডেড ফেজ। ও মরে গেলে তো আমিও শেষ হয়ে যাবো। তাহলে তার আগেই ওর বাড়ির থেকে আমাকে বেরোতে হবে। ওকে, এবার তাহলে ডিস্ট্রয় করে বেরো। তো নেক্সট দিন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এইটা, যে কি করে এটা পসিবল হয়, ল্যাম্বডা কি করে এটা আইডেন্টিফাই করছে যে আমাকে এই সুইচিংটা করতে হবে কোন সময়। ঠিক আছে, এটাকে আর্টিফিশিয়ালি ভাবেও এখন করা যায়, হ্যাঁ, ইউভি রেডিয়েশন দিয়ে বা অন্য কোনো কেমিক্যাল এজেন্ট দিয়ে ড্যামেজ করিয়ে আর্টিফিশিয়ালি ভাবেও করা যায়। তবে আমাদের ন্যাচারালিটা আমাদের আগে বেশি করে পড়তে হবে যে কিভাবে এটা পসিবল হচ্ছে এই সুইচিংটা। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। আচ্ছা, তোদের এই উইকে কার ক্লাস আছে রে? থার্সডেতে আমার নেভি স্যারের, বলতে পারবি লাস্ট কে নিয়েছিল? স্যার এপি স্যার বললেন থার্সডে উনি নেবেন। থার্সডে উনি নেবেন বলেছেন, ঠিক আছে, তাহলে আমি হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বন্ধ করলাম, হ্যাঁ।